তবে রান্নাঘরে এক পা রাখতেই আবির রীতিমতো চমকে গেল। রুমি অজ্ঞান হয়ে রান্নাঘরের মেঝেতে পড়ে আছে। অফিস থেকে এসে বিছানায় শুয়ে আছে আবির। ইদানিং ওর অফিসে বড্ড কাজের প্রেশার বেড়েছে। কয়েক মাস হলো ওর বিয়ে হয়েছে, অথচ ওর নববিবাহিত স্ত্রী রুমিকে বেশি সময় দিতে পারে না। বিছানায় শুয়ে সাত পাঁচ ভাবতে থাকলো আবির। ঠিক এমন সময় রুমি এসে বলল, আবির, একটু আমার সাথে ব্যালকনিতে এসো তো, তোমায় কিছু দেখানোর আছে। আবির একটু ইতস্তত হয়ে রুমিকে জিজ্ঞেস করে, হঠাৎ ব্যালকনিতে এই সময় কি দেখাবে? আরে এত কথা জিজ্ঞেস করো কেন? একবার আসো না, প্রয়োজন আছে বলেই তো আসতে বলেছি। এবার আবির একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে রুমির পিছনে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। রুমি ওর এক পাশে দাঁড়িয়ে হাতের ইশারায় কিছু একটা ইঙ্গিত করে দেখিয়ে বলল, এগুলো কিসের ছাপ দেখতে পাচ্ছ? আবির বেশ কিছুক্ষণ সেই ছাপের দিকে ভালো করে তাকিয়ে থাকল। তারপর একটু ভেবে বলল, তোমার পায়ের ছাপ মনে হচ্ছে তো। তুমি অফিস থেকে ফেরার পর আমি আর ব্যালকনিতে আসিনি। তাছাড়া আমি সবসময় স্যান্ডেল পরে থাকি, এত বড় পায়ের ছাপ আমার হওয়া অসম্ভব। এবার আবির সেই ছাপের দিকে আবার ভালো করে দেখল। রুমি তো ঠিক কথাই বলেছে, ওকে তো আমি সবসময় স্যান্ডেল পরে থাকতে দেখেছি, আর বাড়িতে কেবল আমরা দুজন থাকি। ব্যাপারটা রহস্যজনক লাগছে। রুমি আবিরের এমন নীরবতা দেখে ওকে জিজ্ঞেস করলো, অমন ফিসফিস করে কি বলছো তুমি? এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকি, বাইরের কেউ প্রবেশ করার রাস্তা নেই। হতে পারে এই ছাপগুলো গতকালের, এটা নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। যাকগে, শোনো না, বড্ড টায়ার্ড লাগছে, আমি ঘরে গেলাম। আবির বিষয়টাকে বড্ড স্বাভাবিকভাবে নিয়ে ঘরে চলে গেল। তবে রুমি খানিকক্ষণ সেখানেই দাঁড়িয়ে ব্যালকনির এপাশ ওপাশ ভালো করে কিছু একটা খুঁজতে থাকল। পরের দিন রাতের বেলা ডাইনিং টেবিলে অনেকক্ষণ বসে থাকে আবির। রুমি এলে ওরা একসাথেই রাতের খাবার শুরু করবে। তবে অনেক দেরি হয়ে গেলেও রুমির কোনো পাত্তা নেই। এদিকে বড্ড খিদের জ্বালায় আবিরের বড্ড অস্থির লাগছে নিজেকে। খানিকক্ষণ অপেক্ষা করার পর এক প্রকার বাধ্য হয়ে চেয়ার ছেড়ে রান্নাঘরের দিকে গেল আবির। তবে রান্নাঘরে এক পা রাখতেই আবির রীতিমতো চমকে গেল। রুমি অজ্ঞান হয়ে রান্নাঘরের মেঝেতে পড়ে আছে। আবির চটজলদি একটা গ্লাসে জল নিয়ে এসে রুমির চোখে মুখে ছিটিয়ে দিতে শুরু করলো। কি হয়েছে রুমি? হঠাৎ পড়ে গেলে কখন? কি হয়েছে বলো? মিনিট খানেক পর মিটমিট করে চোখ খুলল রুমি। তার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ লেগে রয়েছে এখন। আবির লক্ষ্য করে দেখল রুমির চোখ দুটো যেন ভয়ানক লাল হয়ে উঠেছে। আবির তার মাথায় একটা হাত রেখে বলে উঠল, কি হয়েছে তোমার রুমি? এরকম ভাবে এখানে পড়ে গেলে কখন তুমি? আবির বুঝল রুমির শরীরটা থরথর করে কাঁপছে, কথা বলার মতো যেন শক্তি পাচ্ছে না। আবির আর কিছু জিজ্ঞেস না করে রুমিকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দিল। তারপর রুমির পাশে বসে
ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, রুমি, শরীর কি খুব খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? তবে রুমি মুখে কিছু না বলে কেবল মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল। আবির বুঝল রুমি কিছু একটা ভীষণ ভয় পেয়েছে। ও শক্ত করে আবিরের হাত দুটো ধরে আছে এখন। ঠিক এমন সময় ড্রয়িং রুম থেকে একটা কাঁচ ভাঙার মতো আওয়াজ পেল আবির। হঠাৎ বুকের ভেতরটা কেমন ছেদ করে উঠল। আবির রুমির দিকে তাকিয়ে নরম গলায় ওকে বলল, রুমি, আমি একটু আসছি, হ্যাঁ? তুমি ভয় পেও না, মাত্র 2 মিনিট লাগবে আমার। রুমি ধীরে ধীরে আবিরের হাত দুটো ছেড়ে দেয়। এইবার আবির চট করে ড্রয়িং রুমে এসে সবকিছু খুঁটিনাটি ভালোভাবে দেখছে। এমন সময় আবিরের চোখ টেবিলের ওপর পড়তেই আবির চমকে উঠল। আবির দেখল টেবিলের উপর রাখা ল্যাম্পটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে আছে। এত বড় ল্যাম্প লাইটটা টেবিলের ওপর থেকে এমনি এমনি পড়াটা অসম্ভব। আবির অবাক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রয়েছে। এবার আবিরের মনে সবকিছুই যেন কেমন একটা খটকা লাগছে। একটু আগেই রান্নাঘরে রুমি অজ্ঞান হয়ে পড়ে থাকলো, আর এখন এই ল্যাম্পটা কোনো ঝড় বাদলা ছাড়াই মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। বিষয়টা ঠিক দাঁড়ালো না আবিরের কাছে। রুমি দেখার আগেই কাঁচের টুকরোগুলো সরিয়ে পরিষ্কার করে ফেললো আবির। তারপর এসে রুমির পাশে বিছানায় উঠে শুয়ে পড়ল। আজ রাতের খাওয়াটাও আবিরের আর হলো না। যতবা এমন সব ঘটনার সাক্ষী হয়ে ওর খিদেটাও হঠাৎ কেমন যেন চেপে গেছে। এমন সময় বাইরে খুব জোরে বৃষ্টি নামল। জানালার কাছে টুকটাক বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে। আবির খাটে হেলান দিয়ে রুমির পাশে শুয়ে আছে। হঠাৎ আবিরের ক্লান্ত দুই নজরে ঘুম নেমে এল। মাঝরাতে হঠাৎ আবিরের ঘুমটা ভেঙে গেল। পাশে রুমি শুয়ে রীতিমতো গোঙাচ্ছে। সেই আওয়াজে আবিরের ঘুম ভেঙে যেতেই আবির খুব ধীরে রুমির কপালে হাত রাখল। তবে হাত রাখতেই আবির শিউরে উঠল আর বুঝল এ তো যেন মনে হচ্ছে আগুনের জ্বলন্ত শিখায় আমি হাত দিয়ে ফেলেছি। এবার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আবিরের। এত রাতে ডাক্তার পাওয়াটাও খুব মুশকিল। অন্যদিকে বাইরে এত বৃষ্টি, সেও যেন কমার লক্ষণ নেই। এবার আবির ঝটফট বিছানা থেকে নেমে রান্নাঘর থেকে বাটি করে জল এনে আধ ঘন্টার মতো জলপট্টি দিল রুমিকে। কিছুক্ষণ পর তাপমাত্রা হালকা কমল রুমির। এবার রুমি চোখ মেলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির বুঝল রুমির চোখ দুটো কেমন যেন ছলছল করছে। শরীর কেমন আছে এখন? ঠিক আছো? রুমি ধীর গলায় আবিরকে উত্তর দিল, আগের থেকে একটু ভালো। এবার আবির রুমির কপালে স্নেহের চুম্বন দিয়ে বলে উঠল, টেনশন করো না, কাল সকালবেলায় ঠিক হয়ে যাবে। না হলে ডক্টর ডাকবো আমি, কেমন? রুমি আবিরের কোনো কথা গুরুত্ব না দিয়ে ধীর গলায় ওকে জিজ্ঞেস করল, রাতে কিছু খাওনি তুমি, তাই না?
তুমি আমার জীবনে আসার পর থেকে আমি কোনোদিনও তোমাকে ছাড়া একা খেয়েছি? ওর এমন কথা শুনে রুমি বিছানা থেকে ওঠার জন্য প্রস্তুত হয়ে উঠল। আবির বুঝল এখন ওর শরীরটা বড্ড দুর্বল, ঠিকমতো নাড়াচাড়াও করতে পারছে না ও। আবির জিজ্ঞেস করল, আরে কি হয়েছে? আহা, উঠছো কেন? কিছু লাগবে তোমার? রাতে তো কিছু খাওনি, তুমি একটু বসো, আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি। আবির রুমির দুটো হাত ধরে ওকে বলে উঠল, পাগলি মেয়ে, অসুস্থ শরীর নিয়ে সে ভাত আনতে আছে। তুমি শুয়ে থাকো, আমি ভাত নিয়ে আসছি, দুজনে একসাথে খাবো। রুমি আবিরের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বিড়বিড় করে কিছু একটা যেন বলল। আবির রান্নাঘর থেকে একটা প্লেটে ভাত আর একটু তরকারি নিয়ে এসে রুমিকে জোর করে কিছুটা খাইয়ে দিল, সাথে নিজেও অল্প খেয়ে সেই রাতে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা অ্যালার্ম টোনে সজাগ হলো আবির। রুমি তখনও ঘুমে আচ্ছন্ন। হঠাৎ আবিরের নজর পড়ল রুমির ওই সুন্দর মুখখানির দিকে। সূর্যের আবছা আলো জানালার কাঁচ বেয়ে রুমির নরম গালে আছড়ে পড়েছে। আবিরের বড্ড মায়াবী লাগছে সেই দৃশ্যখানি। হঠাৎ আবির মনে মনে ভাবতে শুরু করে, রুমির এমন সুন্দর মায়াবী মুখের দিকে তাকিয়ে ও সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে। সারা রাত না খেয়ে এক প্রকার কেটে গেছে রুমি। এখনো যদি খালি মুখে রাখা হয় মেয়েটাকে, হয়তো বিছানায় আবার মূর্ছে পড়তে পারে। কিন্তু আবিরও বা কি করবে? সে তো সারা জীবন বাইরে খেয়েই অভ্যস্ত। ওদের বিয়ের পর থেকে রুমির ওপরেই এক প্রকার সব রান্নাপাতির দায়িত্ব ছিল। এবার আবির কিছু একটা ভেবে অনলাইনে খাবার অর্ডার করল। রুমি অসুস্থ থাকায় তার আজ অফিস যাওয়া আর হলো না। কিছুক্ষণ পর আবির আলতোভাবে রুমির কপালে হাত দিয়ে বলল, রুমি, অনেক বেলা হয়েছে, উঠবে নাকি শুয়ে থাকবে আরো কিছুক্ষণ? রুমি আবিরের কথায় সজাগ হয়ে দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখল। প্রায় 8:30 বাজে এখন। হঠাৎ রুমি থতমত হয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, ইস, তোমার অফিসের টাইম ওভার হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করো, আমি তোমার খাবার বানিয়ে দিচ্ছি। এবার আবির রুমির হাতটা একটা হ্যাচকা টান মেরে রুমিকে বুকের সাথে জড়িয়ে ধরে। তারপর একটু হেসে উঠে বলে, বাইরে এত সুন্দর ওয়েদার, আর তুমি খাবার বানাতে যাচ্ছ? কি করছো সাত সকালে এইসব? ছাড়ো এখন, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, একদিন অফিস না গেলে তেমন একটা সমস্যা হবে কি? আমার তো মনে হয় না। রুমি এক বিস্ময়ের চাহনি দিয়ে আবিরের দুই চোখের দিকে ভালো করে তাকিয়ে আছে। কাল রাতে ভীষণ জ্বরে তুমি কাঁপছিলে, আর সাত সকালে খাবার বানাতে যাচ্ছ? হ্যাঁ গো, সত্যিই তুমি আজ অফিস যাবে না? এবার রুমিকে আরো শক্ত করে আঁকড়ে ধরল আবির। না গো, আজ কোথাও যাব না, সারাদিন তোমার সাথে গল্প করব। সারাদিন গল্প করলেই কি পেট ভরবে বুঝি? সেটা তোমায় চিন্তা করতে হবে না, অনলাইন খাবার অর্ডার করে দিয়েছি, একটু পরেই চলে আসবে। এই, তোমার না গ্যাস্ট্রিকের সমস্যা আছে? তাতে কি, একদিন খেলে কিচ্ছু হবে না। হঠাৎ দুজনের কথার মাঝে বাইরে কলিং বেল বেজে উঠল। আবির গিয়ে দরজা খুলে দেখে অর্ডার দেওয়া খাবার হাজির হয়েছে।
দুপুরবেলা সোফায় বসে টিভি দেখছে আবির। এমন সময় রুবি এসে আবিরের পাশে বসল। আবির রুমিকে দেখে টিভির ভলিউমটা কমিয়ে রুমিকে জিজ্ঞেস করলো, শরীর কেমন আছে? এখন ঠিক আছো? রুমি চুপচাপ মাথা তুলে বসে আছে আকাশের দিকে। আবিরের কোনো কথাই যেন ওর কান পর্যন্ত পৌঁছল না। আবির একটু বিস্ময় মনে রুমির কাঁধে হাত দিতেই রুমি চমকে উঠল। এই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমি। এবার আবির টিভি অফ করে রুমির দুটো হাত ধরে ওকে বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করার আছে, করব? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিতেই আবির ওকে জিজ্ঞেস করলো, গতকাল রাতে আসলে কি হয়েছিল? তুমি ওখানে অমন করে পড়লে কিভাবে? হঠাৎ গতকাল রাতের কথা বলতেই রুমির শরীরটা যেন একটা ঝাঁকুনি দিয়ে উঠল। রুমির শ্বাস প্রশ্বাস যেন দীর্ঘতর হতে লাগলো। এইবার নিজেকে কোনোভাবে স্বাভাবিক করে রুমি আবিরকে বলল, কই, কিছু 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 হয়নি তো। এমনি এমনি শরীরটা খারাপ লাগছিল আমার, চোখে অন্ধকার দেখছিলাম। এক পর্যায়ে কখন যে মাথা ঘুরে পড়ে গেছিলাম বুঝতে পারিনি। তোমাকে তোমাকে ডাকার মতো সময়টুকুও পাইনি। রুমি, তুমি কি আমার কাছে কিছু একটা আড়াল করতে চাইছো? তোমার চোখ মুখ কিন্তু সেটাই বলছে। দেখো, বিয়ের পর থেকেই তোমায় চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। তবে যদি কখনো আঁচ করতে পারি যে সবটা মিথ্যে, সেদিন সত্যিই খুব কষ্ট পাবো। হতে পারে বিশ্বাসটুকুও উঠে যাবে। কথাগুলো বলেই আবির সোফা থেকে উঠে ঘরে চলে গেল। রুমি মনমরা হয়ে বসে রইল সেখানেই। ঘরে গিয়ে আবিরের হঠাৎ গতকালের ঘটনাটা মনে পড়ায় আবির ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। সেখানে গিয়ে দিকবিদিক খুঁজে বেড়ালো সেই ছাপ, কিন্তু আজ ব্যালকনির কোথাও কোনো ছাপ দেখা যাচ্ছে না। হঠাৎ কিছু একটা খুঁজতে খুঁজতে আবিরের নজর গেল দেওয়ালের ওপারে। সেখানে তাকাতেই আবিরের চোখ আটকে যায়। লাল টুকটুকে রক্তের মতো কিছু একটা লেপ্টে আছে সেখানে। দূর থেকে সেটা আসলে কি পরিষ্কার দেখা যাচ্ছে না। এবার আবির নিশ্চিত হওয়ার জন্য দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। তারপর সেটাতে হাত দিয়ে স্পর্শ করতে ওর বুঝতে বাকি রইল না এটা আসলে মানুষের রক্ত। মিনিট খানিকের জন্য ভীষণ ভয়ে মূর্তির মতো জমে যায় আবির। ওর মনে হঠাৎ প্রশ্ন জাগলো, বাড়িতে এসব কি হচ্ছে? রুমি দেখলে আরো বেশি ভয় পেয়ে যাবে। এবার আবির ঘরের দিকে একবার উঁকি মেরে দেখে রুমি শুয়ে আছে বিছানায়। আবির চটজলদি বালতি করে একটু জল এনে ঘষে ঘষে দেওয়াল পরিষ্কার করে ফেলল। ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে রুমির ভীষণ চিৎকারের আওয়াজ পেল আবির। ও তাড়াহুড়ো করে ঘরে গিয়ে দেখে খাটের এক কোণে গুটিসুটি হয়ে মাথা নিচু করে বসে আছে রুমি। আবিরকে দেখা মাত্রই রুমি এক ছুটে এসে ওকে জড়িয়ে ধরে বলল, আবির আবির, খাটের নিচে কেউ খটখট করে আওয়াজ করছে বারবার। আবির তৎক্ষণাৎ খাটের নিচে তাকিয়ে দেখে কই কিছু নেই তো।
আবির কিছুই দেখতে পেল না সেখানে। আবির রুমিকে এবার বলে উঠল, তুমি অযথাই ভয় পাচ্ছ, খাটের নিচে কিচ্ছুই নেই। বিশ্বাস করো, আমি স্পষ্ট শুনতে পেয়েছি কেউ খটখট করে আওয়াজ করছিল। হয়তো তোমার শরীরের উইকনেসের জন্য তোমার বুঝতে ভুল হয়েছে। এবার রুমি একটু রাগ ভরা কণ্ঠে আবিরকে বলে ওঠে, তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না? আমি বলছি ওখানে শব্দ শুনেছি আমি, কিন্তু তুমি বিশ্বাস করতে চাইছো না আমায়। রুমি, ওভার রিয়াক্ট করছো কেন? বিশ্বাস না হলে নিজে দেখে নাও। রুমি কি বলবে বুঝতে না পেরে রাগ করে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুমি। গোধূলি মাখা বিকেলবেলা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে রুমির বেশ ভালো লাগে। পরক্ষণেই গতকাল রাতের ঘটনা মনে পড়ে যায় রুমি। রান্নাঘরে প্লেট পরিষ্কার করছিল রুমি। এমন সময় পেছন থেকে কেউ একজন রুমিকে জড়িয়ে ধরে মুখে রুমাল চেপে ধরে। ভীষণ কষ্টে ছটফট করছিল রুমি। এক সময় রুমি আর চোখে তাকিয়ে দেখল কিন্তু ও তো 1 বছর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। বছরখানেক আগের কথা। রুমি তখন অনার্স প্রথম বর্ষে পদার্পণ করেছে। সেই ইউনিভার্সিটি সিনিয়র ছিল তনয়। রুমিকে প্রথম দেখাতেই বড্ড ভালো লেগে যায়। এরপর প্রতিনিয়ত রুমির পিছু পিছু ঘুরঘুর করতে থাকে তনয়। তবে কখনো মুখ ফুটে কিছু বলতে পারেনি। রুমির কাছে বিষয়টা ভারী অসহ্যকর লাগত। একদিন রুমি সবে সবে ইউনিভার্সিটির গেট থেকে ভেতরে আসছিল। ঠিক এমন সময় প্রতিদিনের মতো আজও রুমির পিছু নিল তনয়। রুমি কয়েক পা হাঁটার পর থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর হঠাৎ তনয়কে ইঙ্গিত করে বলল, দাদা, কিছু বলবেন আপনি? তনয় রুমির দিকে তাকিয়ে আমতা আমতা করছে। রুমি একটু গলা ঝাড়িয়ে নিয়ে আবার বলে ওঠে, দাদা, সমস্যা নেই, আপনি যা বলতে চান বলুন। প্রতিদিন এরকম ফলো করলে ব্যাপারটা আমার কাছে বড্ড আনইজি লাগে। তার চেয়ে বরং আপনি যেটা বলার জন্য আমার পিছু নেন সেটা বলে আমাকে মুক্তি দিন। আমার বন্ধু বান্ধবরা সবাই এই বিষয়টা নিয়ে বড্ড হাসাহাসি করে, যেটা আমার একদম ভালো লাগে না। এবার তনয় কিছুটা সাহস সঞ্চয় করে বলে, রুমি, তোমাকে প্রথম দেখার পর থেকেই ভালোবেসে ফেলেছি। আমার জীবনে তুমি সেই প্রথম মেয়ে যে এক নজর চোখের আড়াল হলেই ছটফট করি আমি। রুমি ভীষণ রাগে দাঁত কড়মড় করছে এইবার। তবে কলেজের অনেক সিনিয়র্স সহ জুনিয়র্সরাও এখন ওদের দিকেই তাকিয়ে রয়েছে। এই কারণেই রুমি নরম গলায় তনয়কে বলল, দেখুন দাদা, মা বাবা আমায় এখানে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, এসব প্রেম ভালোবাসা করার জন্য নয়। আপনি যদি ভাবেন পিছু পিছু ঘুরলেই আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করব, তাহলে ভুল ভাবছেন। সেই ভাবনা থেকে বের হয়ে আসুন। আমি এসবের উপরে বিশ্বাসী নই। কিন্তু আমি তো তোমাকে সত্যি ভালোবাসি। ভালোবাসা যে একতরফা হয় না তনয়দা। আশা করি আর কখনো আমায় ফলো করবেন না। কথাগুলো বলে চুপচাপ চলে গেল রুমি। তবে তনয় শান্ত নজরে তার পথের দিকে তাকিয়ে রইল। তার কিছুদিন পর বাড়ি থেকে ইউনিভার্সিটি আসার পথে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় রুমির। আশেপাশের লোকজন সদর হাসপাতালে অ্যাডমিট করে ওকে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে ও। তার সাথে ব্লিডিংও হয়েছে প্রচুর। ঘণ্টাখানেকের মধ্যে ব্লাড ডোনারের ব্যবস্থা না হলে আশঙ্কাজনক অবস্থার সম্ভাবনা রয়েছে ওর। সেই সময় হঠাৎ হাজির হয় তনয়।
ইউনিভার্সিটির ব্লাড গ্রুপিং প্রোগ্রামে তনয় লক্ষ্য করেছিল রুমির সাথে ওর ব্লাড গ্রুপ সেম। খানিকক্ষণ পর রুমির জ্ঞান ফিরতে ডাক্তার রুমিকে বলে, কেমন আছেন এখন আপনি? কিছুটা ভালো আছি, ধন্যবাদ আপনাদের আমার প্রাণ রক্ষা করার জন্য। আরে ধন্যবাদ আমাদের না, ওই ছেলেটিকে করো। ঠিক সময়ে যদি ও এগিয়ে না আসতো তাহলে হয়তো আপনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল। ডাক্তারের কথা শুনে রুমি তনয়ের দিকে আর চোখে তাকিয়ে থাকে। ও যে কি বলবে এখন বুঝতে পারছে না। ধন্যবাদ আমার জীবনটা পুনরায় জীবিত করার জন্য। তনয় ওর এমন কথা শুনে মুচকি হেসে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। কিছুদিন পর রাস্তার পাশের দোকানে বসে চা খাচ্ছে তনয়। তার উল্টো দিকের পথ ধরে রিকশায় বসে বাড়ির পথে যাচ্ছিল রুমি। হঠাৎ তনয়কে দেখে রুমির চোখ আটকে যায়। তারপর রিকশা থামিয়ে তনয়ের দিকে পায়ে হেঁটে এগিয়ে গেল রুমি। দাদা, বলছিলাম কি আপনি কি বিজি আছেন? না, খুব বেশি না, বলতে পারো। তাহলে আমার সাথে চলুন, রিকশায় উঠুন, আপনাকে কফি খাওয়াবো। না না, তার আর প্রয়োজন নেই, আমায় বেরোতে হবে, একটু কাজ আছে। তবে রুমি তনয়ের কোনো কথা না শুনে এক প্রকার ওর হাত ধরে ওকে টেনে নিয়ে গেল রিকশার দিকে। তারপর ওকে রিকশায় উঠে বসতে বলে ওরা দুজন গেল একটা কফি শপে। ব্যাস, তারপর ধীরে ধীরে ওদের মাঝে সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়। একটা সময় তনয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে রুমি, কিন্তু এই পথে যে পা বাড়াতে ওর সাহস হচ্ছে না। ঠিক এমন সময় তনয়ের জন্মদিন এসে পড়ে। রুমি মনে মনে সিদ্ধান্ত নেয় তনয়ের জন্মদিনে ওকে না হয় ভালোবাসি বলে অবাক করে দেবে রুমি। একদিন বিকেলবেলা ইউনিভার্সিটির ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল তনয়। মাঝখান থেকে তনয়ের একজন বন্ধু বলে উঠল, ভাই, মনে হয় রুমি তোকে ভালোবাসতে শুরু করেছে। আসলে এত কেয়ার করে তোকে, দেখলেই বোঝা যায়, জানিস তো। ঠিক এমন সময় রুমি এসে উপস্থিত হয় ওদের মাঝে। ওরা একটুও টের পায়নি। হঠাৎ তনয় বলল, আমাকে ইগনোর করে আজ অব্দি কেউ পার পায়নি, আর ওই ছোটকে মেয়ে পার পাবে? এ তো অসম্ভব। তবে তোরা যদি হেল্প না করতিস তাহলে এতদূর বিষয়টা এগোতো না। পিছনে দাঁড়িয়ে তনয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে রুমি। ওর বুকের ভেতর হাড় ভাঙা অনুভব করছে সে এখন। তবে পুরো বিষয়টা জানার জন্য নিজেকে আড়াল করে দাঁড়িয়ে থাকলো রুমি। ঠিক এমন সময় তনয়ের বন্ধু বলে উঠল, তোর বুদ্ধির কিন্তু তারিফ করতে হবে ভাই। তবে আরেকটু উল্টোপাল্টা হলেই কিন্তু সব শেষ হয়ে যেত। তুহিনকে বারবার বলেছিলাম রিকশায় ধাক্কা দেওয়ার সময় বাইকের স্পিডটা একটু কমিয়ে রাখবি। সেটা না করে বজ্জাতটা ফুল স্পিডে ধাক্কা দিয়েছিল রিকশাটাকে। কপাল ভালো ছিল যে রুমি বেঁচে গিয়ে। মরলেও বা কি, আমার কোনো যায় আসতো না। মাঝখান থেকে ডাক্তারকে 50,000 টাকা বকশিস দিতে হলো রে। ওকে বিক্রি করেও মনে হয় না 50,000 টাকা হবে। কথাগুলো বলেই সবাই খিলখিল করে হেসে উঠল। রুমি সেখানে দাঁড়িয়ে মুখ চেপে চুপচাপ দাঁড়িয়ে থাকল। বুক ফেটে ওর কান্না আসছে এবার। তন্ময় যে ওর সাথে এমন কিছু করতে পারে সেটা বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। সেখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সেখান থেকে বেরিয়ে এলো রুমি। রাতের বেলা খাটে হেলান দিয়ে বসে আছে রুমি।
এর মাঝেই বেশ কয়েকবার ফোন এসেছে তনয়। রুমি তনয়ের নাম্বার ব্লক করে বালিশের পাশে ফোনটা রেখে দিল। দু চোখের কোণ দিয়ে যেন রুমির অজান্তেই জল গড়িয়ে পড়ছে। এখন জীবনে প্রথমবার তাকে কেউ এমনভাবে বোকা বানিয়েছে। পরের দিন সকালে রুমি ইউনিভার্সিটি পৌঁছতেই তনয় ওর পথ আটকে দাঁড়ালো। কি ব্যাপার রুমি, তুমি হঠাৎ করে আমাকে ইগনোর করছো কেন? আমার নাম্বারটা ব্লক করে রেখেছো দেখলাম, কেন? তুমি আমার সামনে থেকে চলে যাও, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না আমার। এমন করছো কেন? বলবে তো কি হয়েছে, কি করেছি আমি? রুমি হঠাৎ চিৎকার করে বলে উঠল, আমি বলছি না আমার সামনে থেকে চলে যাও। আমার উত্তর না পাওয়া অবধি আমি কোথাও যাব না। তোমাকে কোনো উত্তর দিতে আমি বাধ্য নই। তোমাকে উত্তর দিতেই হবে। কেন করছো এমন? আর না দিলে কি করবে? আবার অ্যাক্সিডেন্টের প্ল্যান করবে বুঝি? রুমি সেই কথাটা শুনেই তনয়ের চোখ দুটো যেন কপালে উঠে গেল। থতমত খেয়ে গেল তনয়। অ্যাক্সিডেন্টের প্ল্যান মানে? নিজেকে অনেক চালাক মনে করো তাই না? তুমি কি ভেবেছিলে আমি কিছুই জানতে পারবো না? রুমি, বিশ্বাস করো, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আর বুঝতে হবে না, তুমি আমার সামনে থেকে সরে যাও প্লিজ। এবার হঠাৎ তনয় রুমির দুটো হাত ধরে বলল, রুমি প্লিজ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। রুমি আর কিছু না বলেই তনয়ের গালে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর থেকে তনয়ের সাথে আর কোনো যোগাযোগ নেই রুমির। রুমি সেই ঘটনার পর ইউনিভার্সিটিতেও যাওয়া বন্ধ করে দেয়। কিছুদিন পর একটা আননোন নাম্বার থেকে বারবার কল আসছিল রুমির ফোনে। হ্যালো, কে বলছেন? রুমি শেষমেশ রিসিভ করতেই ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে আসে। রুমি, আমি অমিত বলছি, তনয়ের বন্ধু। তনয়ের কথা শোনা মাত্র ফোন কেটে দিল রুমি। কিছুক্ষণ পর আবার ফোন আসলো সেম নাম্বার থেকে। রুমি এক প্রকার বিরক্ত হয়ে রিসিভ করলো ফোনটা। কি হয়েছে আপনার? আমি তনয় নামে কাউকে চিনি না। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে চেনো না। তোমার সাথে মাত্র 1 মিনিট কথা বলবো, তারপর না হয় ফোনটা কেটে দিও। কি কথা বলুন তাড়াতাড়ি। 2 দিন আগে তনয়ের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। অবস্থা খুব একটা ভালো না। ডাক্তার বলেছেন যে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। এসব কথা আমাকে বলছেন কেন? দেখো, মানুষ মাত্রই কিন্তু ভুল করে। যুদ্ধ এবং ভালোবাসা জেতার জন্য যাই করা হোক না কেন, সেটাই কিন্তু ঠিক। তাছাড়া সে তার ভুলের শাস্তি পেয়েছে, এখন বারবার তোমার কথাই বলছে। জাস্ট একবার এসে ওর সাথে না হয় কথা বলো। অমিত আর কিছু বলার আগে রুমি ফোন কেটে ফোনটা সুইচ অফ করে দেয়। তার কিছুদিন পর রুমি জানতে পারে হাসপাতালে তনয়ের মৃত্যু হয়েছে। রুমির কাছে ব্যাপারটা বড্ড স্বাভাবিক লাগলো। তার জন্য এক ফোঁটাও চোখের জল বের হয়নি রুমির। এসব অতীতের কথা মনে পড়তেই রুমির শরীরটা এক প্রকার কেঁপে উঠল। যে তনয় 1 বছর আগে মারা গেছে, সে কোথা থেকে আসবে? এমন সময় ড্রয়িং রুমে আবিরের বিভৎস চিৎকার শুনতে পেল রুমি।